আমার প্রিয় ক্লাস 6 স্টুডেন্টস, আমি তোমাদের সুদীপা ম্যাডাম। আজকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 6 আমরা আলোচনা করব। এর আগে বলে নিই যে তোমরা তোমাদের যে পাঠ্য বইটি নিয়ে বসবে এবং তার সাথে একটি পেন্সিল নিয়ে বসবে। যেখানে যেখানে দাগ দিতে বলবো সেখানে দাগ দিয়ে নেবে এবং তোমাদের যে বইয়ের যে ছকগুলো রয়েছে যেগুলো পূরণ করতে হবে সেগুলো আমি পূরণ করে দেব এবং সেগুলো বলে দেব, আর তোমরা লিখে নেবে পেন্সিল দিয়ে, বইয়ের মধ্যেই লিখে নেবে। দেখো, বল ও শক্তির প্রাথমিক ধারণা। এখানে প্রথম ইউনিটটি হচ্ছে স্থিতি, গতি ও শক্তির ধারণা। প্রথমে দেখে নিই কি বলতে চাইছে। তো দেখি, রবিন স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। বাড়ির সামনে একটি প্রকাণ্ড বটগাছ, বটগাছের পাশে একটা গরু ঘাস খেতে খেতে মনের সুখে মাঠের উপর চড়ে বেড়াচ্ছে। রাস্তা দিয়ে হুশ করে চলে গেল একটা অটোরিকশা, বাইক আর সাইকেল। রাস্তার পাশ দিয়ে ওর স্কুলের আরও কত ছাত্রছাত্রী যাচ্ছে স্কুলের দিকে। আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, উড়ে যাচ্ছে পাখি, রাস্তার পাশে কত ছোট বড় বাড়ি। রবিন বাড়ি থেকে বেরিয়ে এমন কোন কোন বস্তু দেখলো যারা চলাচল করছে না, অর্থাৎ নিজের জায়গাতেই স্থির আছে। দেখো, এখানে আমরা কি দেখলাম? রবিন বাড়ি থেকে বেরিয়ে দেখলো সামনে একটি প্রকাণ্ড, বাড়ির সামনে একটি প্রকাণ্ড বটগাছ। বটগাছটি চলাচল করছে না, সে তার জায়গায় স্থির হয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। আর কি দেখলো? আর দেখলো যে রাস্তার পাশে ছোট বড় বাড়ি, ঠিক আছে, বাড়িগুলি কিন্তু স্থির হয়ে রয়েছে, তারা সময়ের সাথে সাথে তাদের কিন্তু স্থান পরিবর্তন করছে না। এখানে প্রশ্ন আছে, দেখো, এই বস্তুগুলো কি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে? না, এই বস্তুগুলি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে না। তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশনে আসলাম যে যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে। স্থির বস্তু কাকে বলে? যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে। এবার দেখো, দেওয়া আছে যে এই মুহূর্তে তোমার চারপাশে যেসব স্থির বস্তু রয়েছে তাদের নাম খাতায় লেখো। তোমরা তোমাদের বাড়িতে খাতায় এটা লিখবে। এখন রবিনের দেখা স্থির বস্তু নয় এমন অন্যান্য বস্তুগুলির নাম লেখো। দেখো কি কি স্থির বস্তু নয়? বটগাছের পাশে একটা গরু ঘাস খেতে খেতে মনে সুখে মাঠের উপর চড়ে বেড়াচ্ছে, এটা স্থির বস্তু নয়। গরু ঘাস খেতে খেতে মনে সুখে মাঠের উপর চড়ে বেড়াচ্ছে, তাহলে গরু। রাস্তা দিয়ে হুশ করে চলে গেল একটা অটোরিকশা, বাইক, সাইকেল। অটোরিকশা, বাইক, সাইকেল এগুলো স্থির বস্তু নয়, এগুলো গতিশীল বস্তু। আচ্ছা, ছাত্রছাত্রী যাচ্ছে, তাহলে এরা স্থির নয়। এবার মেঘ ভেসে বেড়াচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, এরাও স্থির নয়। তাহলে এগুলো সবই লিখতে হবে। যে বস্তুগুলো সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে গতিশীল বস্তু। তাহলে এগুলো সবই গতিশীল বস্তু, কারণ এরা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে। এবার বলো, এখানে দেওয়া আছে, দেখো, এবার বলো এই বস্তুগুলো কি সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে? হ্যাঁ, যে বস্তুগুলোর কথা বললাম সেগুলো সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে। আর যে বস্তুগুলির সঙ্গে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে গতিশীল বস্তু। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন পাওয়া গেল যে যে বস্তুগুলি সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে গতিশীল বস্তু। এখানে বলছে যে এই মুহূর্তে তোমার চারপাশে যে বস্তুগুলো গতিশীল তাদের নাম খাতায় লেখো। তোমরা বাড়িতে এটা খাতায় করবে। তুমি চলন্ত ট্রেনে বা বাসে জানালার ধারে বসে বাইরের দিকে তাকালে বাইরের বস্তুগুলোকে কীরকম অবস্থায় দেখতে পাও, স্থির না চলমান? যদি তোমরা কোনো চলন্ত ট্রেনে বসে দেখবে যে বাইরের যে বস্তুগুলো রয়েছে সেগুলো তুমি যেদিকে তোমার ট্রেন চলছে তার বিপরীত দিকে তারা মনে হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা তাদের কি দেখব? স্থির না চলমান? তাদের আমরা দেখব চলমান।
এবার দেখো, তুমি যদি ট্রেনের বাইরে মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে থাকতে, তাহলে ওই বস্তুগুলিকে তুমি কেমন দেখতে? স্থির না চলমান? তুমি যখন ট্রেনের বাইরে আছো, মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে আছো, তাহলে ট্রেনের বাইরে যে বস্তুগুলি তুমি চলমান, ট্রেনের ভিতরে থেকে যে বস্তুগুলিকে তুমি চলমান দেখছিলে, রাস্তায় দাঁড়িয়ে বাইরে মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে থাকলে তাদেরকে তুমি স্থির দেখবে। তাহলে তোমরা তাদের কি দেখলে? স্থির। আবার ট্রেন বা বাসের ভিতরে বসে ভেতরের দিকে তাকালে, যখন বসার সিট, মেঝে বা ছাদ দেখো, তখন তাদের কিরকম দেখো? সচল না স্থির? তাদের আমরা দেখি স্থির। আমরা যদি বাসের, একটি চলন্ত বাসে বা ট্রেনের মধ্যে বসে থাকি, তাহলে তোমরা দেখবে যে বসার সিট, মেঝে বা ছাদ সেগুলোই স্থির রয়েছে। যদি ট্রেনের বাইরে মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে তুমি ট্রেনের ভেতরের ওই জিনিসগুলোকে দেখতে পেতে, তাহলে তাদের কেমন দেখাতো? এই যে বসার সিট, মেঝে বা ছাদ, যদি তুমি ট্রেনের বাইরে মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে তুমি চলন্ত ট্রেনের ওই জিনিসগুলি, অর্থাৎ বসার সিট, মেঝে বা ছাদ দেখতে, তাহলে ওগুলোকে কি তুমি স্থির দেখতে? না, তুমি ওগুলোকে সচল দেখতে। ঠিক আছে? তাহলে কোনো বস্তু স্থির না গতিশীল তা যে দেখছে তার অবস্থার উপর নির্ভর করে। তাহলে সে কি অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করছে কোনো বস্তু স্থির না গতিশীল। মানে সে স্থির অবস্থায় থাকলে বস্তুকে সে তার সাপেক্ষে স্থির না গতিশীল সে বুঝতে পারবে। ঠিক আছে? এবার আর যদি গতিশীল থাকে, তার সাপেক্ষে সে স্থির না গতিশীল সে বুঝতে পারবে। এখান থেকে তাহলে বোঝাই গেল যে কোনো বস্তু স্থির না গতিশীল তা যে দেখছে তার অবস্থার উপর নির্ভর করে। এখন দেখো, বইতে একটি পরীক্ষার বর্ণনার মাধ্যমে তোমাদের বলের সম্পর্কে ধারণা করানো হয়েছে। পরীক্ষাটি তোমরা বাড়িতে চাইলেই সহজেই করতে পারবে। তার জন্য তোমাদের দরকার একটি ছোট রাবারের বল এবং একটা ছোট লাঠি। দেখো, প্রথমে বলেছে মসৃণ মেঝের উপর একটা ছোট রাবারের বল রাখো। এবার একটা লাঠি দিয়ে আস্তে করে বলটাকে ধাক্কা দাও। বলটাকে ধাক্কা দেওয়া হলো, দেখা যাবে যে বলটা কি হচ্ছে? চলতে শুরু করেছে। এখানে প্রশ্ন আছে, দেখো, বলটা কি স্থির থেকে সচল হলো? হ্যাঁ, বলটা সচল হলো। নেক্সট 2 নম্বরে চলে যাও। দেখো, এখানে বলা হয়েছে বলটাকে আবার সচল করো। বলটাকে আবার সচল করলাম, করার পর চলন্ত বলটাকে এবার যেদিকে যাচ্ছে সেই দিক করে আবার লাঠি দিয়ে ধাক্কা দেওয়া হলো। লাঠি দিয়ে যদি আবার ধাক্কা দেওয়া হয়, তাহলে কি হবে? বলটার বেগ বেড়ে যাবে। ঠিক আছে? কারণ বলটা চলমান। চলন্ত বলটাকে যদি আবারও ধাক্কা দেওয়া হয়, তাহলে বলটার বেগ বেড়ে যাচ্ছে দেখা যাবে। তাহলে এখানে বলটার বেগ কি বেড়ে গেল? হ্যাঁ, বলটার বেগ বেড়ে গেল। নাম্বার 3-তে কি বলা আছে? বলটাকে আবার সচল করো। এবার বলটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিক থেকে বলটাকে এমনভাবে আস্তে আস্তে ধাক্কা দাও যাতে বলটা থেমে না গিয়ে ওই একই দিকে গতিশীল থাকে। বলটাকে সচল করা হলো। এবার বলটা যেদিকে যাচ্ছে, যে এদিকে যাচ্ছে তার উল্টো দিক দিয়ে আস্তে করে ধাক্কা দেওয়া হলো। বলটা এদিকে যাচ্ছে, উল্টো দিক থেকে লাঠিটা দিয়ে আস্তে করে ধাক্কা দেওয়া হলো। দেখা গেল বলটা এদিকেই যাচ্ছে, কিন্তু বলটার বেগ কমে গেছে। বলটার বেগ কি কমে গেল? হ্যাঁ, বলটার বেগ কমে গেল। এরপর ওই চলন্ত বলটাকে পাশ থেকে ধাক্কা মারো। বলটাকে সচল করা হলো এবং এরপর বলটাকে একটা পাশ থেকে ধাক্কা দেওয়া হলো। কি দেখা গেল? দেখা গেল যে বলটার চলার দিক বদলে গেছে। ঠিক আছে? কি দেখতে পেলে? বলটা যেদিকে চলছিল ধাক্কার পরেও কি সেই দিকে চলছে? না, চলার দিক বদলে গেছে। চলার দিক
উত্তর হবে চলার দিক বদলে গেছে। নাম্বার 5-এ কি আছে বা 5 নম্বরে আছে যে বলটাকে আবার সচল করো। এবার বলটাকে লাঠি দিয়ে একেবারে থামিয়ে দাও। বলটাকে সচল করা হলো, সচল করার পর বলটাকে লাঠি দিয়ে থামিয়ে দেওয়া হলো। যেদিকে চলছিল যদি তার উল্টো দিকে ধাক্কা দেওয়া হয় আস্তে করে, তাহলে দেখা যাবে যে বলটা থেমে যাচ্ছে। ঠিক আছে, উপরের এইসব পরীক্ষা থেকে তুমি কি দেখলে? কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুর বেগ বাড়াতে, কমাতে বা শূন্য করে দিতে বা গতির দিক বদল করতে বাইরে থেকে ওই বস্তুর উপর ক্রিয়া করতে হয়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে এই পরীক্ষা থেকে কি কনক্লুশনে এলাম? যে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুর বেগ বাড়াতে, কমাতে বা শূন্য করে দিতে বা গতির দিক বদল করতে কি করতে হয় না, বাইরে থেকে ওই বস্তুর উপর ক্রিয়া করতে হয়। এখানে এই পরীক্ষাটিতে দেখো তোমরা বলটার গতি বদল বা বলটার বেগ বাড়া বা কমা বা বলটাকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ করেছো, তবেই বলটা কি তার দিক পরিবর্তন করেছে, নয়তো সে থেমে গেছে বা বলটা বেগ বেড়ে গেছে। ঠিক আছে, এইবার বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয়, সেই কারণকে বল বা ফোর্স বলে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেলাম। প্রশ্নটা কি? যে বল কাকে বলে? যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয়, সেই কারণকে বল বা ফোর্স বলে। এখানে দেখো এসআই পদ্ধতিতে দিয়েছে। তোমরা এর আগের অধ্যায়ে বিভিন্ন একক নিয়ে পড়েছিলে। ঠিক আছে, বিভিন্ন রাশির একক নিয়ে পড়েছিলে। তো এখানে দেখো এই বল বা ফোর্সের একক হলো এসআই পদ্ধতিতে, স্ট্যান্ডার্ড ইউনিটে হচ্ছে নিউটন। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন পাওয়া গেল যে বল কাকে বলে এবং বলের একক কি এসআই পদ্ধতিতে। এবার তোমরা তোমাদের বইয়ের পরের পেজ 81-এ চলে যাও। দেখো এখানে রয়েছে যে অন্য আরেক পদ্ধতিতে আমরা এসআই পদ্ধতিতে বলের একক পেয়েছিলাম কি? নিউটন, তাই তো? তাহলে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। তাহলে এখানে আরেক পদ্ধতিতে বলের একক ডাইন বলেছে। ডাইন হচ্ছে এখানে লিখে নেবে সিজিএস পদ্ধতিতে। আরেক পদ্ধতি বলতে এখানে সিজিএস পদ্ধতি বলা হয়েছে। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এখানে দেখো ক্রিকেট বা ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের এমন উদাহরণ খুঁজে পাও কিনা আলোচনা করো। এটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, এই অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা বাড়িতে করে নেবে খাতায়। আচ্ছা, এবার দেখো এখানে যে নিচের ছকে আমাদের প্রতিদিনের কিছু কাজের কথা লেখা আছে। কোন কাজে টানা, কোন কাজে ঠেলা আর কোন কাজে টানা বা ঠেলা দুটি দরকার। প্রতিটি কাজের পাশে ফাঁকা জায়গায় টিক চিহ্ন দাও। প্রথমে দেখো আছে কি? ড্রয়ার বের করলে। ঠিক আছে, ড্রয়ার বের করলে টেনে আমরা বের করি, ড্রয়ার বন্ধ ঠেলে করি, ড্রয়ার বন্ধ। ফুটবলে কিক ঠেলে করি। জামার বোতামের ফুটো দিয়ে তুমি বোতাম ঢোকালে। ঠিক আছে, তাহলে এটা আমরা ঠেলে, জামার বোতামের ফুটো দিয়ে বোতাম আমরা কি ঠেলে ঢোকাই। দরজা খুলে আমরা টেনে, দরজা বন্ধ করি ঠেলে। টেবিলকে আমরা টেনে বা ঠেলে দুভাবেই সরাতে পারি। গাছ থেকে আমরা ফুল টেনে তুলি। বটি দিয়ে একটা
ফল কাটলে আমরা ঠেলে ফল কাটি, কুয়ো থেকে জল আমরা টেনে তুলি, ব্যাগের চেন খুললে আমরা চেন টেনে ব্যাগ খুলি, ব্যাগের চেন আটকায় আমরা ঠেলে, প্লাগ পয়েন্টে প্লাগ গুজলে আমরা ঠেলে প্লাগ গুজি এবং প্লাগ আমরা টেনে খুলি, প্লাগ পয়েন্ট থেকে প্লাগ টেনে খুলি। জামার টিপ বোতাম আমরা কি করি, টেনে খুলি। তারপরে হচ্ছে এখানে দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খুললে বোতল ওপেনার দিয়ে সেটা আমরা কি করি, আমরা টেনে খুলি। তাহলে প্লাগ পয়েন্টে প্লাগ গুজলে আমরা ঠেলে প্লাগ গুজি, প্লাগ টেনে খুলি, টিপ বোতাম আমরা টেনে খুলি, ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি আমরা টেনে খুলি। এবার দেখো তোমাদের পেজ নাম্বার 82-এ আছে যে সারাদিন নানা কাজে আমাদের কখনো জিনিস টানতে বা কখনো ঠেলতে হয়। এই টানা বা ঠেলা হলো বল প্রয়োগ করা। তাহলে এখানে আমরা টানা বা ঠেলাকে আমরা বলের উদাহরণ হিসাবে, এক ধরনের বলের উদাহরণ হিসাবে বলতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে বলের প্রভাব। বলের প্রভাবে দেখো তোমাদের কতগুলো পরীক্ষার মাধ্যমে দেখিয়েছে, ঠিক আছে। এখানে হাতে কলমে করে দেখেছে, আমিও তোমাদের হাতে কলমে করে দেখানোর চেষ্টা করছি। আমি কিছু জিনিস জোগাড় করতে পেরেছি। দেখো যেমন রাবার ব্যান্ড, এখানে বলছে একটি রাবার ব্যান্ড নাও, এবার দুপাশ থেকে টান দাও। দেখো রাবার ব্যান্ড নিয়েছি, নিয়ে দুপাশ থেকে টেনে ধরলাম, দেখো রাবার ব্যান্ড প্রসারিত হলো, ঠিক আছে। যে দৈর্ঘ্য ছিল তার থেকে দৈর্ঘ্য বেড়ে গেল, অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারিত হলো। হ্যাঁ, এবার একটা স্পঞ্জ নাও। দেখো আমি একটা স্পঞ্জ নিয়েছি, এরকম একটা স্পঞ্জ। এই স্পঞ্জটাকে আমি যখন মুঠো করে ধরছি, দেখো স্পঞ্জটা চুপসে গেল, কিন্তু আবার ছেড়ে দিলাম, দেখো আবার প্রসারিত হলো। এবার একটা স্প্রিং নাও। দেখো আমি পেনে দেখবে পেনের ভিতরে স্প্রিং থাকে, সেই স্প্রিংটা বের করে নিয়েছি। এবার এই স্প্রিংটাকে, এখানে বড় স্প্রিং দেখিয়েছে, আমি বড় স্প্রিং আমার কাছে ছিল না, তাই আমি ছোট স্প্রিং নিয়েছি। নিয়ে এবার বলছে স্প্রিংয়ের দুপাশ থেকে চাপ দাও, ঠিক আছে। দুপাশ থেকে চাপলাম, দুপাশ থেকে দেখো চাপলাম, ছোট হলো, আবার আকৃতি পরিবর্তন হলো। আবার যদি দুপাশ থেকে টানি তাহলে এটা বড় হয়ে গেল, প্রসারিত হলো, ঠিক আছে, দৈর্ঘ্যে বেড়ে গেল। তাহলে এই যে তিনটে ঘটনা তোমরা দেখলে, এই তিনটে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সংকোচন বা প্রসারণ ঘটানোর জন্য বল প্রয়োগের প্রয়োজন, ঠিক আছে। তাহলে বল কোনো বস্তুর আকৃতি বা আয়তন পরিবর্তন করতে পারে। আমরা বল প্রয়োগ করলাম বলেই কি হলো, বল প্রয়োগ করলাম বলেই এই যে রাবার ব্যান্ডটি প্রসারিত হলো, স্পঞ্জটা চুপসে গেল এবং স্প্রিংটা দৈর্ঘ্যে ছোট হলো, বড় হলো, ঠিক আছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে বল কোনো বস্তুর আকৃতি বা আয়তন পরিবর্তন করতে পারে। তাহলে তোমরা দেখেছো যে কোনো স্প্রিংকে দুদিক থেকে জোরে চেপে ধরলে সেটা যতটা সংকুচিত হয়, আলতো করে চাপলে ততটা সংকুচিত হয় না। দেখো স্প্রিংটা নিয়েছিলাম, স্প্রিংটা যদি আমি আলতো করে চেপে ধরি, ঠিক আছে, আলতো করে যদি চেপে ধরি তাহলে সেভাবে কিন্তু ছোট হচ্ছে না। কিন্তু এটাকে যদি আমি
দুদিক থেকে, কিন্তু এটাকে যদি আমি দুদিক থেকে জোরে চাপি, দেখো, তাহলে সংকুচিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা আলতো করে চাপলে যেটা সংকোচন হয় না, এ দেখো সংকুচিত হয়ে যাচ্ছে যদি আমি জোরে চেপে ধরি। এবার তেমনি তেমনি থেমে থাকা, দেখো কোনো ফুটবলকে পা দিয়ে ধাক্কা দিলে সেই ফুটবল অনেক দূরে কী হবে, এগোবে যদি ধাক্কা জোরালো হয়। আর যদি আলতো করে ধাক্কা দাও তাহলে সেই ফুটবল বেশি দূর যাবে না। বোঝা গেল, বল যত বেশি, বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রাও তত বেশি। যত বেশি বল প্রয়োগ করা যাবে তত বলের প্রভাবে যে ঘটনা, সেই ঘটনার মাত্রাও তত বেশি হবে। বল বেশি না কম তা আন্দাজ বা পরিমাপ করার জন্য বলের প্রয়োগের ফলাফল দেখা বা পরিমাপ করা হয়। বল বেশি না কম তা আন্দাজ বা পরিমাপ করার জন্য কি করা হয়? বলের প্রয়োগের ফলাফল দেখা বা পরিমাপ করা হয়, অর্থাৎ বলের পরিমাপ করা হয়। ঠিক আছে, এবার দেখো নেক্সট আমরা চলে আসি পেজ নাম্বার 83। পেজ নাম্বার 83-তে দেখো কি আছে, তোমাদের একটা ছক রয়েছে। এই ছকটাকে পূরণ আমি আগে অলরেডি করে নিয়েছি, তোমাদের বলে দিচ্ছি তোমরা পূরণ করে নাও, অবশ্যই পেন্সিল দিয়ে করবে। দেখো নিচের সারণীটি পূরণ করো, এটা হচ্ছে স্পর্শ। এরপর আমরা স্পর্শহীন বল নিয়ে কথা বলবো, তার আগে আমরা এই ছকটা পূরণ করি। এখানে দেওয়া আছে ঘটনা হয়েছে, তার আগে বলে নিই তোমাদের যে নতুন বই আছে, নতুন বইয়ে কিন্তু ভুল রয়েছে, এই ছকটার হেডিংসগুলো ভুল আছে, সেগুলো একটু ঠিক করে নাও। এখানে আছে ঘটনা হয়েছে, কি দিয়ে বল প্রয়োগ করছো, এখানে বল প্রয়োগটা কেটে দেবে। কিসের উপর বল প্রয়োগ করছো, এখানে স্পর্শ করছে কিটা কেটে দেবে। তারা একে অপরকে স্পর্শ করছে কি, কি হতোটা কেটে দেবে। স্পর্শ না করলে কি হতো, দেখো তুমি পা দিয়ে ফুটবলে ধাক্কা দিচ্ছ, কি দিয়ে বল প্রয়োগ করছো, পা দিয়ে। কিসের উপর বল প্রয়োগ করছো, বলের উপর। তারা একে অপরকে স্পর্শ করছে কি, হ্যাঁ। স্পর্শ না করলে কি হতো, বলের অবস্থান পরিবর্তন হতো না। নেক্সট, হাতুড়ি দিয়ে পেরেক পুঁতছো, কি দিয়ে বল প্রয়োগ করছো, হাত দিয়ে। কিসের উপর বল প্রয়োগ করছো, পেরেকের উপর। তারা একে অপরকে স্পর্শ করছে কি, হ্যাঁ। স্পর্শ না করলে কি হতো, পেরেকের অবস্থান পরিবর্তন হতো না। নেক্সট, পেন দিয়ে লিখছো, কি দিয়ে বল প্রয়োগ করছো, হাত বা আঙ্গুল দিয়ে। ঠিক আছে, হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করছি বা বল প্রয়োগ করছি। এবার কিসের উপর বল প্রয়োগ করছো, পেনের উপর। তারা একে অপরকে স্পর্শ করছে কি, হ্যাঁ স্পর্শ করছে। স্পর্শ না করলে কি হতো, খাতায় লেখা পড়তো না। ঠিক আছে, তাহলে এই ছকটা পূরণ হয়ে গেল। এবার ওপরের সারণী থেকে আমরা কি দেখতে পেলাম, সারণীতে উল্লেখ করা প্রতিটি ক্ষেত্রে বস্তুর উপর বল প্রয়োগ করার জন্য বস্তুকে স্পর্শ করতে হয়। কিন্তু তুমি যদি একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি একটা লোহার পেরেক রাখো তবে কি দেখতে পাবে। ঠিক আছে, এই পরীক্ষাটাও আমরা করব। এবার দেখো ওপরের সারণী থেকে আমরা কি দেখতে পেলাম, সারণীতে উল্লেখ করা প্রতিটি ক্ষেত্রেই বস্তুর উপর বল প্রয়োগ করার জন্য বস্তুকে স্পর্শ করতে হয়। কিন্তু তুমি যদি একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি একটা লোহার পেরেক রাখো তবে কি দেখবে। দেখো এখানে আমি একটা চুম্বক নিয়েছি এবং একটি পেরেক নিয়েছি। ঠিক আছে, এবার আমি চুম্বকের কাছে পেরেকটা যেই নিয়ে আসলাম, দেখো চুম্বকটা পেরেকটাকে আকর্ষণ করছে, আকর্ষণ করে তার কাছে টেনে নিচ্ছে। এখানে দেখা গেল স্পর্শ, এতক্ষণ আমরা পড়ছিলাম যে স্পর্শ করার ফলে, স্পর্শ না করলে
বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছিল না, ঠিক আছে। কিন্তু এটির ক্ষেত্রে দেখলাম যে স্পর্শ না করলেও কি হচ্ছে, চুম্বকটা পেরেকটিকে টেনে নিচ্ছে। তবে চুম্বক কিন্তু সব বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে না। চুম্বক নির্দিষ্ট কিছু পদার্থের উপরেই বল প্রয়োগ করতে পারে। এই পদার্থগুলিকে বলে চৌম্বক পদার্থ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন পেলাম যে চৌম্বক পদার্থ কাকে বলে। চুম্বক নির্দিষ্ট কিছু পদার্থের উপরেই বল প্রয়োগ করতে পারে, সেই পদার্থগুলোকে বলে চৌম্বক পদার্থ। উদাহরণ যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। এবার আরেকটি পরীক্ষা দেখো। এখানে একটি রবারের বলকে হাত থেকে ছেড়ে দাও, বলটা নিচের দিকে পড়তে শুরু করলো। কেউ বাইরে থেকে বল প্রয়োগ না করলে কি কোনো স্থির বস্তু নিজে থেকে চলতে শুরু করে? তাহলে কে রবারের বলটির উপর নিচের দিকে বল প্রয়োগ করলো? তোমরা এমনি তোমাদের কাছে তোমরা বল নিয়ে খেলেছো, তোমাদের কাছে বল আছে, তোমরা বল দিয়ে বাড়িতে এই পরীক্ষাটা করতে পারবে। বলটিকে যখন তুমি একটু উঁচু জায়গা থেকে, মাটির লেভেলের থেকে একটু উঁচু জায়গা থেকে যদি বলটাকে তোমার হাত থেকে ছেড়ে দাও, তাহলে দেখতে পাবে যে বলটা উপরের দিকে না গিয়ে নিচে পড়ছে। তুমি বল প্রয়োগ করোনি বলটার ওপর, তুমি শুধু বলটা ছেড়ে দিয়েছ, বলটা মাটির দিকে পড়লো। কেন বলটা উপরের দিকে উঠলো না? কেন বলটা কেন মাটির দিকে পড়লো? মাটিতেই পড়লো কেন? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই বল প্রয়োগ করছে পৃথিবী। কোনো স্পর্শ ছাড়াই এই বল ক্রিয়া করেছে। এই বলের নাম অভিকর্ষ বল। এই বলেরই আরেক নাম হলো ওজন। এখানে দেখো, এখানে যে বলেছে এই বলেরই আরেক নাম হলো ওজন, এই তথ্যটি সঠিক তখনই যখন আমরা এই অভিকর্ষ বলের সাথে বস্তুর ভর যোগ করি। অর্থাৎ বস্তুর ভর প্লাস বস্তুর উপর অভিকর্ষ বলের প্রভাব, ঠিক আছে। তাহলে অভিকর্ষ বলের পরিমাণ, বস্তুর ভর প্লাস অভিকর্ষ বলের পরিমাণ দুটো মিলিয়ে হয় ওজন, ঠিক আছে। যেহেতু ওজন একটি বল, তাই এসআই পদ্ধতিতে ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে এখানে এসআই পদ্ধতিতে ওজন একটি বল, তাই এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে স্পর্শহীন বল আছে এবং সেটি দুই প্রকারের আমরা দেখলাম। একটি হচ্ছে চুম্বক দ্বারা সৃষ্ট বল, যেটি চৌম্বক পদার্থকে কেবলমাত্র আকর্ষণ করে, আর আরেকটা হচ্ছে মহাকর্ষ বা অভিকর্ষ বল, যার এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন, ঠিক আছে। তাহলে আমরা চ্যাপ্টার 6 বল ও শক্তির প্রাথমিক ধারণার পেজ নাম্বার 79 থেকে 83 পর্যন্ত আমরা পড়লাম এবং বুঝলাম। এর থেকে আমি কতগুলো কোয়েশ্চেন আমি করেছি, সেই কোয়েশ্চেনগুলো তোমরা লিখে বাড়িতে এর উত্তর করবে, ঠিক আছে। কোয়েশ্চেনগুলো দেখো। নাম্বার 1, স্থির বস্তু কাকে বলে? উদাহরণ দাও। 2, গতিশীল বস্তু কাকে বলে? উদাহরণ দাও। 3, বল কাকে বলে? এসআই এবং সিজিএস পদ্ধতিতে বলের একক কী? নাম্বার 4, আমাদের সারাদিনের কাজের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত দুটি বল প্রয়োগের উদাহরণ দাও। নাম্বার 5, চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। নাম্বার 6, অভিকর্ষজ বল কাকে বলে? এসআই পদ্ধতিতে অভিকর্ষজ বলের একক কী? নাম্বার 7, দুটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। নেক্সট ভিডিওটিতে আমরা এর পরের টপিক নিয়ে আলোচনা করব।